ওকে। তো আজকে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লেকচার। আর কালকে যে ম্যাথটাতে একটু যে সমস্যা হইতেছিল ওই ম্যাথটা আজকে সলভ করি এইখানে। এই যেটা বলছে, এইখানে দেখো, এইখানে আসলে এই যে বলছে যে তোমার আমরা যদি এখানে সেলসিয়াস স্কেলের আমাদের যে রেশিওটা, আমরা যদি ওই রেশিওটা দেখি, সেলসিয়াস স্কেলের রেশিওটা এই যে তোমার ছিল কি, থিটা সি মাইনাস জিরো, 100 - 0, এটা ছিল না, এটা ছিল সেলসিয়াস স্কেলের রেশিওটা। আর এইখানে যে আরেকটা থার্মোমিটারের কথা বলছে, আমরা যদি তার যদি রেশিওটা লিখতে চাই, তাহলে এইখানে এই যে এই- এখানে ওইটা কি হবে, ওইটা হবে থিটা। আর এই থার্মোমিটারের এই যে তোমার এইখানে থিটা অফ আইস যে কত, এখানে এটা হচ্ছে গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস দেখায়, তাহলে ওর জন্য থিটা অফ আইস হচ্ছে 15 ডিগ্রি। ওকে। আর ওর জন্য যেটা থিটা অফ স্টিম, এইটার মানটা দেয়া নাই, আর থিটা অফ আইসের মান হচ্ছে 15 ডিগ্রি। এটা তো বুঝছো না? হ্যাঁ। ওকে। এখন দেখো এখানে থিটা সি বাই 100, থিটা মাইনাস 15, থিটা এস -15। এখন এইখানে প্রশ্নে যেটা বলছে, যখন আমাদের এইখানে যদিও এই যে প্রশ্নটা মানে ভাষাটা ক্লিয়ারলি না, যখন আমাদের যেটা সেলসিয়াস স্কেল, যেটা মেইন সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলে যখন 70 ডিগ্রি সেলসিয়াস, তখন এ দেয় 100 ডিগ্রি সেলসিয়াস। মানে থিটা সি এর মান যখন 70 ডিগ্রি, তখন এ দেখাবে 100 ডিগ্রি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এইটাই ছিল, বাট বাংলা ভাষাটার একটু সমস্যা ছিল, তো এই জন্য এটা কালকে বুঝতে সমস্যা হয়েছিল। মানে যখন মেইন সেলসিয়াস স্কেলে 70 ডিগ্রি থিটা সি এর মান, তখন আরেকটা থার্মোমিটারে ও দেখাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা। তো এখন এইখান থেকে এই যে আমাদের যে এই থার্মোমিটারটা আছে, তার জন্য আমরা যদি থিটা এস, অর্থাৎ তার যে বাষ্পবিন্দু, ওইটার মান যদি বের করি, এইটা এখানে কত আসবে, এটা এইটা এখানে আসে উপরে, উপরে 85/0.7 প্লাস 15। ওকে, তাহলে এটা আসবে 136.43 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওই যে আরেকটা থার্মোমিটারের জন্য তোমার বাষ্পবিন্দু। এখন যেটা জিজ্ঞেস করছে, এখন ফারেনহাইট স্কেলে যখন 120 ডিগ্রি ফারেনহাইট দেখাবে, তখন ওই থার্মোমিটারটা কত পার্ট দিবে। তো তাহলে এখানে ফাইনাইটের জন্য আবার ফাইনাইটের জন্য এটা এই কিরকম হবে, থিটা এফ -32 এইখানে, এই এটা কত, 212 - 32 না? এটা হচ্ছে ফাইনাইটের জন্য। আর এই স্কেলটার জন্য কি হবে, এই স্কেলের আমরা টেম্পারেচারের মানটা বের করব, এবং এর জন্য বড় বিন্দু হচ্ছে 15, এর বাষ্প বিন্দুর মানটা আমরা বের করছি, এটা হচ্ছে 136.43 -15। বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। এখন এই যে থিটা এফ এর মান কত, 120 ডিগ্রি - 32, এটা হচ্ছে 180। এখন এখানে এই মানটা আসলে বের করা লাগবে। তো এখান থেকে তুমি যদি এটা সলভ করো, এটার মান পাবা 74.37, এত ডিগ্রি ফারেনহাইট। ওকে। আচ্ছা, এটা ছিল এই যে আমাদের এই যে কালকে পর্যন্ত যে জিনিসগুলো ছিল। আজকে নতুন টপিক, তাপগতীয় সিস্টেম এখন। আচ্ছা, আরেকটা জিনিস মনে হয় বাকি ছিল। কালকে আমরা একটা ম্যাথ মেবি
এইখানে বাদ দিছিলাম, এটা ছিল এক স্থির বিন্দু ওই পদ্ধতির জন্য ওয়েট, এটা এখানে। হ্যাঁ, এই ম্যাথটা আছে তাপমাত্রা পরিমাপের এক স্থির বিন্দু পদ্ধতি। এখন এক স্থির বিন্দু এই পদ্ধতিতে কি কি করা হয়, এটা হচ্ছে তোমার পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা, পানির ত্রৈধ বিন্দু এই নামটা কি শুনছো আগে? পানির ত্রৈধ বিন্দু, হ্যাঁ, এটা কি বলতো? এটা মানে হচ্ছে কি, পানির তিনটে অবস্থায় নাকি? এটা হচ্ছে তোমার যে তাপমাত্রা এবং চাপে কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় এই তিন রূপেই তাপীয় সাম্যাবস্থায় থাকে, ওই তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা এটাকে যদি টেম্পারেচার অফ এয়ার এবং ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, ওই তাপমাত্রায় তোমার তাপমাত্রিক ধর্ম যদি হয় এক্স টি আর, তাহলে এক্স টি আর এবং কোনো তাপমাত্রা টি এবং মানে টি তাপমাত্রাটা হচ্ছে তোমার নির্ণেয় এই তাপমাত্রা আর কি। টি তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম যদি এক্স হয়, এক্স হলে এখানে সূত্রটা হচ্ছে তোমার নির্ণেয় তাপমাত্রা সমান ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম ডিভাইড বাই পানির ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম ইনটু পানির ত্রৈধ বিন্দুর টেম্পারেচার। এই সূত্রটা লিখে নাও। আচ্ছা, এখানে এই মাঝখানেরটা আছে আবার এক্স না, এটা আছে গুণ চিহ্ন। ওকে, এটা লিখে নাও। আর একটা জিনিস, এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা। পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 200 বা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, লিখে নিছো এটা? হ্যাঁ, লিখছি। তাহলে এখানে কি হবে, একটি স্থির চাপ গ্যাস থার্মোমিটারে গ্যাসের আয়তন হচ্ছে, এইখানে তোমার গ্যাসের আয়তনটা হচ্ছে মূলত তাপমাত্রিক ধর্ম। তো পানির ত্রৈধ বিন্দুতে দেওয়া, তাহলে এটা কার মান? এটা হচ্ছে এক্স টি আর এর মান। সালফারের স্ফুটনাঙ্কে, তাহলে এটা হচ্ছে এক্স এর মান। তাহলে সালফারের স্ফুটনাঙ্ক অর্থাৎ টি এর মান বের করতে বলছে, তাহলে এক্স ডিভাইড বাই এক্স টি আর ইন্টু টি অফ টি আর। তাহলে এটা কি হবে, এক্স এর মান হচ্ছে তোমার 1.02, অর্থাৎ নির্ণেয় তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, আর এক্সটিআর হচ্ছে পানির ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম ইনটু এইখানে পানির এই ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। তাহলে এটা কত, এই পানির ত্রৈধ বিন্দুর এই তাপমাত্রা কত, 273.16 কেলভিন। আচ্ছা, একটা এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। তাহলে এইটা তোমার হিসাব করলে আসবে 696.5
558 কেলভিন, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। তো এটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি। আর এইখানে তুমি ত্রৈধ বিন্দু সংখ্যাটা, এটা যে যে তাপমাত্রা এবং চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়। ওকে। আচ্ছা, হ্যাঁ, এরপরে তাপগতীয় সিস্টেম। এখন দেখো, তাপগতীয় সিস্টেম আছে, ধরো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। ওকে, তাপগতীয় সিস্টেম হচ্ছে যে, মানে তুমি কোনো একটা পদার্থের একটা নির্দিষ্ট অংশ নিয়ে তুমি যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাও, তাহলে ওই অংশটাকে বলা হয় সিস্টেম। এই ধরো যে এইটা একটা তোমার যে কোনো একটা পদার্থ হইতে পারে, তুমি এই পদার্থটার উপর বিভিন্ন ধরনের তাপগতীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তুমি চালাইতেছো, তাহলে এই পুরো পদার্থটাকে বলা হবে একটা সিস্টেম। তো সিস্টেম বলতে পদার্থের যে অংশকে আলাদা করে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। নিরীক্ষা বানান কি এটা নাকি উল্টাটা আছে, যাই হোক ওইটা যেটা ঠিক ওইটা লিখে দিও। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, তাকে সিস্টেম বলে। এখন সিস্টেম হচ্ছে তিন প্রকার হয়। আচ্ছা ধরো আমি এগুলো লিখে দেওয়ার চাইতে বই থেকে ছবিটা নিয়ে আসি, তাহলে সময় কম লাগবে। এই চ্যাপ্টারে এত বেশি সূত্র টুত্র নাই, এবং চ্যাপ্টারটা মোটামুটি সহজ আছে, এবং এইখান থেকে একটা সৃজনশীল খুবই সহজেই অ্যান্সার করা যায়। হ্যাঁ, এখন এইখানে এইটা এমনিতেই মুখস্থ রাখবা, সংখ্যা টংখ্যা সহজে। সিস্টেম হচ্ছে তিন প্রকার, এবং এইটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মানে সিস্টেম এই তিন প্রকার, এটা তো সবাই এমনিতে জানবে, বাট এইখানে যে কনফিউশনটা এই সৃষ্টি হয়, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড টার্মটার সাথে হয়তো এই পরিচিত, করোনার সময় এই টার্মটা আরো বেশি করে পরিচিত হয়েছিল। এটা হচ্ছে তখন আমরা এটা জানছিলাম আইসোলেশন হিসেবে। তো আইসোলেশন মানে হচ্ছে যে আমরা এমনিতে যে কি করতাম, যে পুরো মানে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে একটা রুমের মধ্যে, ওর সাথে কোনো যোগাযোগ নেই কারো। সো যদি এই অবস্থা থাকে তাহলে সেটাকে বলা হয় আইসোলেটেড একটা সিস্টেম। তো এইখানে সংজ্ঞাগুলা পড়বা, যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারবে সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে যে শুধু শক্তি বিনিময় করতে পারবে কিন্তু কোনো ভর বিনিময় করতে পারবে না। আর বিচ্ছিন্ন সিস্টেম ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না। তো এই যে এইখানে যে কনফিউশনটা সবচেয়ে বেশি ক্রিয়েট হয়, তোমাকে বদ্ধ সিস্টেম দিয়ে বলবে যে এটি পরিবেশের সাথে কি বিনিময় করতে পারে,
বা কি বিনিময় করতে পারে না। সো বদ্ধ সিস্টেম শুধু শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। আর বিচ্ছিন্ন সিস্টেম কোনোটাই বিনিময় করতে পারে না, অর্থাৎ এটা পরিবেশ দ্বারা মোটেই প্রভাবিত হয় না। ওকে। তো এইখানে দেখো এই বিচ্ছিন্ন এই সিস্টেমের চারপাশে একটা পদার্থ দিয়ে একে ঢেকে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে তাপ এবং ভর কোনোটাই নির্গত হইতে না পারে। এইগুলা মূলত হচ্ছে তোমার অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ বলতে যেমন কাঠ বা এরকম আরো, তারপর হচ্ছে তারপর মাটি বা বালি টাইপের এইসব পদার্থ যারা তাপ এবং অথবা ভর কোনোটাই তোমার পরিবহন করতে পারে না। এই কাঠ কিন্তু তাপ পরিবহন করতে পারে না কিন্তু। সো এই টাইপের এই বিভিন্ন যেগুলো ইনসুলেটর আছে অথবা এগুলোকে বলে অন্তরক পদার্থ। সো এই পদার্থ দ্বারা তোমার এই বিচ্ছিন্ন সিস্টেমটা ক্রিয়েট করা যায়। আর এমনিতে তোমার এইখানে অত কিছু জানতে চাইবে না, তোমার সংখ্যাটা এবং কোন সিস্টেম কি কি বিনিময় করতে পারে এবং কে কোনটা বিনিময় করতে পারে না, জাস্ট এইটা জানলেই পরীক্ষায় চলে যাবে। এবং এইগুলা নিয়ে এই এই চ্যাপ্টারে আর বেশি কোনো আলোচনা নাই। সো জাস্ট সংজ্ঞা এবং ওইটা জেনে রাখলেই চলবে। ওকে। এরপরে কালকে আমরা তাপগতিবিদ্যার একটা সূত্র শিখছিলাম, ওইটা মনে আছে? মানে এই যে ব্যাখ্যাটাই, ওইটা ছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। মনে আছে এটা? এটা কই ছিল? হ্যাঁ। এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কিন্তু ক নম্বরে আসবে। আর আজকে আমরা একটু শিখবো, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে। তো তাপগতিবিদ্যার, এখন দেখো, তাপগতিবিদ্যার তোমার প্রথম সূত্রে যেটা বলা হয়েছে, এটা হচ্ছে যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, রূপান্তরিত করা যায়, তাহলে তো তাহলে হচ্ছে যে কাজ তাপের সমানুপাতিক। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করলে তাপ হচ্ছে কাজের সমানুপাতিক, না সরি, কাজ তাপের সমানুপাতিক। তো এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন কাজকে আমরা নর্মালি কি দ্বারা লিখি? কাজকে আমরা লিখি ডাব্লু দ্বারা, আর তাপকে লিখি কিউ দ্বারা। তাহলে এখানে কি হবে? ডাব্লিউ সমানুপাতিক কিউ, এটা হবে না? হুম। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখন স্বাভাবিকভাবেই আমরা যদি সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দিই, সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসা লাগে, এইখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে জে। এখন এখানে জে যে সমানুপাতিক যে ধ্রুবক, এইখানে জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা এটার আরেকটা নাম আছে তাপের যান্ত্রিক সমতা। ওকে। এটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এখন কিউ এর মান যদি 1 হয়, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? জে হবে না?
হুম। এখন দেখো, তাহলে তুমি এখান থেকে জে এর সংজ্ঞাটা তাহলে এখান থেকে কিভাবে দিবে বলো? যে এইখান থেকে সংজ্ঞা লেখা, এগুলো ফিজিক্সে শিখতে হবে, কারণ সবসময় তোমার সংজ্ঞা মনে নাও থাকতে পারে। তোমার যখন কিউ এর মান ওয়ান, কিউ এইখানে কি, কিউ হচ্ছে তাপ, তাহলে কিউ এর মান যদি একক হয়, মানে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু যে জে। পরিমাণ। হ্যাঁ, যে পরিমাণ কাজ সম্পাদিত হবে বা যে পরিমাণ কাজ করতে হুম হয়, তাকে বলা হয় হুম যে, অর্থাৎ তাপের যান্ত্রিক যে তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। বুঝছো এটা? হুম ওকে, তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তো এখন এইখানে খেয়াল করো, এমনিতে হচ্ছে যে যে সমান কি, তাহলে যে সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই কিউ। ওকে, এখন এমনিতেই তো আমরা তোমার এই কাজের একককেও তো জুল, এবং কালকে আমরা শিখছি যে তাপের একক তো জুল, বাট এইখানে জুল জুল দিলে, যেহেতু এইটা কোনো একক পাওয়া যায় না, তো নর্মালি এর এককটা নিয়ে আসার জন্য আমরা ডাব্লিউ এর এককে ধরি জুল, এবং কিউ এর যে আরেকটা একক আছে ক্যালোরি, আমরা কিন্তু কালকে এটা শিখছিলাম যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। সো এটা হচ্ছে তাপের আরেকটা একক। তো এইখান থেকে যে এর একক, এটা ধরা হয় জুল পার ক্যালোরি। ওকে, এটা হচ্ছে জুল পার ক্যালোরি। এখন এইখানে কিছু জিনিস আছে। ওকে, এখন এইখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম সূত্রের তাৎপর্য। ওকে, এটা হচ্ছে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা কিন্তু এমসিকিউতে আসবে যে নিচের কোন সূত্রটি তাপ এবং এই যে কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, এখন এইখানে এই যে মানে যেটা তোমার তাপ এবং এই কাজের মধ্যে সম্পর্ক বলতে যেটা বোঝানো হয়েছে, মানে তুমি যদি কাজ কিছু করতে চাও, তাহলে তোমাকে সেখানে অবশ্যই কিছু পরিমাণ তাপ ব্যয় করতে হবে। অথবা তুমি যদি তাপ উৎপন্ন করতে চাও, তাহলেও সেইখানেও কিছু কাজ করতে হবে। সো একটা ছাড়া আরেকটা পাওয়া যাবে না। তো এটা দ্বারা এখানে বুঝাইছে যে কোনো কিছু ব্যয় না করে, আচ্ছা একটু ধরো 1 মিনিট।
ওকে, এখন এখানে খেয়াল করো। তার মানে কোনো কিছু ব্যয় না করে তোমার কাজ বা শক্তি বা তাপ তুমি এখানে এই কোনোটাই পাওয়া সম্ভব নয়। মানে একটা এই পাইতে গেলে আর একটা ব্যয় করতে হবে। ওকে, তার মানে এখান থেকে আরো একটা পয়েন্ট নিয়ে আসা যায় যে তাপ এবং কাজ একে অপরের সমতুল্য। ওকে, এবং এইটা হচ্ছে যে তোমার মানে তুমি যে পরিমাণে তাপ ব্যয় করবা তুমি সেই পরিমাণে শক্তি পাবা। মানে ওই পরিমাণে ঠিক তো পাবা না, তার সমানুপাতিক হারে। আহ এখন মানে যেহেতু কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, তুমি যে পরিমাণে তাপ ব্যয় করবা ঠিক ওই পরিমাণে শক্তি উৎপন্ন হবে, এবং যে হারে তুমি কাজ করবা ওই হারে তুমি তাপটা পাবা। তাহলে এইটা আসলে মূলত শক্তি সংরক্ষণশীলতা নীতি, না? কারণ এই তো এইখানে তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি বলতে কাজ করলে সেটা তাপে পরিণত হচ্ছে, ব্যয় করলে সেটা তোমার কাজে রূপান্তরিত হচ্ছে, তো এটা শক্তি সংরক্ষণশীলতা নীতিরই একটা রূপ আর কি। এই যে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এটা ওকে, চলো। তাহলে এটা হবে শক্তি সংরক্ষণশীলতা নীতির একটি রূপ। তো এগুলা এমনিতে তো বুঝছো আশা করি, বাট এগুলা মনে রাখা লাগবে এমসিকিউ এর জন্য বিশেষ করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বলতে কোনো একটা বস্তু যদি কোনো কাজ সম্পাদন করতে চায় তাহলে সেটা তো এমনি এমনি কোনো কাজ সম্পাদন করতে পারবে না, তার একটা শক্তির প্রয়োজন হয়, না? তো এই শক্তিটা আসে মূলত ওই ওই বস্তুর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি থেকে। মানে কোন একটা কাজ সম্পাদন করার জন্য ওই বস্তুটা যে শক্তিটা নিজের মধ্যে সঞ্চয় করে রাখে, এখন ওইটাকে বলা হয় তার অভ্যন্তরীণ শক্তি। এখন সব বস্তু যে শক্তি তোমার সঞ্চয় করে রাখতে পারবে তা না। তোমার এই কোনো একটা বস্তু বা তোমার এই কোনো কোনো যে পদার্থ নিজে থেকে কাজ সম্পাদন করতে পারবে তার অভ্যন্তরীণ শক্তির প্রভাবে। যেমন তুমি যদি একটা ঠান্ডা পানির মধ্যে একটা গরম বস্তু তুমি যদি ছেড়ে দাও তাহলে অবশ্যই ওই ঠান্ডা পানির তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, না? তো এইখানে এই এইখানে এই যে কাজটা এই কিসের মাধ্যমে সম্পাদন হচ্ছে? ওই যে তোমার বেশি তাপমাত্রার বস্তুটা যে পরিমাণ শক্তি বা তাপ নিজের মধ্যে সঞ্চয় করে রাখতেছে তার প্রভাবে। এখন আবার আমরা যেগুলা এই যে দেখি যে লাইট চলতেছে বা ফ্যান ঘুরতেছে বা এবং আমরা বিভিন্ন মেশিনের সাহায্যে যেগুলা কাজ করতে দেখি, ওইখানে তো মেশিন গুলা কোনো ধরনের শক্তি সঞ্চয় করে রাখতেছে না। তাদেরকে বাইরে থেকে একটা পাওয়ার সোর্স দিয়ে তাদেরকে শক্তি সরবরাহ করা হচ্ছে। সেটা হইতে পারে বা বিভিন্ন মাধ্যম, যেমন কারেন্ট হইতে পারে বা অন্য কোনো মাধ্যমে, যেমন হচ্ছে ডিজেল ইঞ্জিন আছে। তো এগুলো বিভিন্ন মাধ্যমে শক্তি সঞ্চয় করেও কাজ করা যায়, অথবা নিজের অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত করেও বিভিন্ন কাজ করা যায়। ওকে, এটা আশা করি বুঝছো যে অভ্যন্তরীণ শক্তি বলতে আসলে কি বোঝায়। এখন যদি সংজ্ঞা এই যদি লিখতে চাই তাহলে মানে যা যা বললাম এগুলো কি শুনছো ভালো মতো? হ্যাঁ, শুনছি। এত কিছু তো মানে লিখে দেওয়া তো সম্ভব না, বাট তোমার এগুলো লাগবেও না, তুমি জাস্ট এটা কি হয় এটা জাস্ট মানে এমনিতে একটু বুঝে রাখলেই হবে।
তো এটা হচ্ছে যে কোনো সিস্টেমের অণুগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে ওই সিস্টেমের অভ্যন্তরীণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলে। ওকে। আচ্ছা। আর এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো সিস্টেম বা এই কোনো পদার্থের কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শুধু এর তাপমাত্রার উপর নির্ভরশীল। চাপ, আয়তন বা অন্য কিছুর উপরে নির্ভর কিছু করে না, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা হচ্ছে চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। আয়তনের উপর নির্ভর করে না, এটা একটু মাথায় রাখো, এটা সামনে লাগবে যে এই যে শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে, এটা একটু লাগবে। ওকে। এরপরে হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। So, আমরা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো আমরা শিখে আসলাম একটু আগে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল যে তোমার তাপ হচ্ছে কাজের, সরি, কাজ হচ্ছে তাপের সমানুপাতিক। এখন এইখানে সমানুপাতিক সম্পর্ক কেন বলা হয়েছে, মানে ডিরেক্ট সমান কেন হইলো না, মানে তুমি যে পরিমাণে কাজ করবা সেই পরিমাণে তাপ উৎপন্ন কেন হবে না? ওকে। এখন একটা জিনিস এই যে খেয়াল করো, এটা আগে আমি বুঝাই। ধরো যে এটা একটা মেশিন, তুমি একে বাইরে থেকে একটা একটা পাওয়ার সোর্সের মাধ্যমে তুমি তাকে পাওয়ার সাপ্লাই দিলা, এবং এ তোমার কাজ করার মাধ্যমে একটা এখানে ফাইনাল একটা প্রোডাক্ট দিল। ওকে। সো তোমার এটা হচ্ছে যে তুমি ধরো যে কিউ পরিমাণে তাপ দিলা একে, আর এ তোমার ডাব্লু পরিমাণে কাজ এ, এ, এইখানে তোমাকে দিল। তো পৃথিবীর এমন কোনো মেশিন পাওয়া যাবে না যে সে কাজ করার পরে এই মেশিনটা তোমার শুরুতে যেরকম ছিল, মানে তুমি যে কোনো মেশিনই তুমি যদি চিন্তা করো, সেইটা তোমার হইতে পারে ধরো ফোনের চার্জার, অথবা ফ্যান, অথবা আমরা যেগুলা জমিতে যেই সব মেশিন ব্যবহার করে পানি দেই, বা অন্য যে কোনো মেশিন, বা ধরো যে যেগুলা ইঞ্জিন ব্যবহার করে আমাদের বিভিন্ন যানবাহন চলে, বা এইটাও হইতে পারে যে তোমার বিভিন্ন মোটরসাইকেলের ইঞ্জিন হইতে পারে, ট্রলির ইঞ্জিন হইতে পারে, বা অন্য যে কোনো ইঞ্জিন। তুমি যদি কোন একটা যানবাহন চালার পরে তুমি কখনো যদি ইঞ্জিনে হাত দাও, ইঞ্জিন অবশ্যই গরম হয় না? ইঞ্জিন তো অবশ্যই গরম হয়। হ্যাঁ। আবার তোমার মোবাইলে
চার্জ দেওয়ার পর মোবাইলের চার্জারও কিন্তু একটু গরম হয়, মানে যেটা অ্যাডাপ্টর এই বলে যেটাকে, মানে তুমি যে কোনো একটা যন্ত্রের মাধ্যমে কাজ করে নেওয়ার পর ওই যন্ত্রের তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পায় না? অবশ্যই বৃদ্ধি পায়। হ্যাঁ। তো এখন এই যে তুমি যে কিউ পরিমাণে তাকে তাপ সাপ্লাই দিছো, বা তুমি তাকে যে পরিমাণে পাওয়ার সাপ্লাই দিছো, তার পুরোটাই কি ওই যন্ত্র কাজে রূপান্তরিত করতে পারবে? না। এখন এই যে যে যন্ত্রের মাধ্যমে তুমি কাজ করিয়ে নিচ্ছ, তার নিজের তাপমাত্রা বৃদ্ধি হবে, এবং এইটাকে বলা হয় তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, ডেল্টা ইউ। মানে তুমি যে কিউ পরিমাণে তাপ দিচ্ছ, এই এই তাপটা কি কি কাজে এখানে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বা তুমি যে কাজটা করিয়ে নিবা, ওই কাজটা সে দিবে, মানে ম্যাক্সিমাম এই পোর্শন বা ম্যাক্সিমাম অংশ সে তোমার যেটা ফাইনাল তোমার গোল বা তোমার যেটা লক্ষ্য, ওই কাজটা দিবে, কিন্তু তার পাশাপাশি সে তার নি- নিজের টেম্পারেচার বৃদ্ধি করবে, বা নিজের অভ্যন্তরীণ শক্তিটাও কিছু পরিমাণে বৃদ্ধি করবে। এটা বুঝছো? হুম, বুঝছি। তার মানে তোমার সরবরাহকৃত যে শক্তি, এটা কিন্তু পুরোপুরি কাজে রূপান্তরিত হয় না। এটা হচ্ছে তোমার মেশিনের বা সিস্টেমের কিছু পরিমাণে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতেও ওইটা ব্যবহৃত হয়। তাহলে তোমার যে সরবরাহকৃত শক্তি, এইটা কার কার এই যোগফল হবে? কাজের এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, এটা বৃদ্ধির যোগফল। এটা ক্লিয়ার? হ্যাঁ। তো এই জিনিসটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা, মানে শুধু সাধারণ রূপ। এখন যে আমাদের যেটা আমরা প্রথম সূত্র পড়লাম, এটা যে সমানুপাতিক যে বলা হয়েছে কাজ সমানুপাতিক তাপ। আচ্ছা, দাঁড়াও, এটার মেবি টাইম শেষ। Wait.